ইউরোপ জুড়ে জার্মানির আক্রমণ চলাকালীন ওয়ার্নার হাইজেনবার্গ নাৎসি জার্মানিতেই থেকে গেলেন। হিটলার পোল্যান্ড দখল করার পর ফ্রান্স আর ইংল্যান্ড যুদ্ধ ঘোষণা করল। কয়েক মাসের মধ্যেই নাৎসিরা সারা ইউরোপ জুড়ে হামলা চালাতে শুরু করে এবং নিউক্লিয়ার বোমা বানানোর সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু করে। বার্লিন, জার্মানি, 1939 ডিসেম্বর। একটা চেইন রিয়াকশন। ইউরেনিয়াম দিয়ে তৈরি করে অকল্পনীয় ক্ষমতার একটা অস্ত্র বানানো যায়। নিউক্লিয়াস থেকে এই বিপুল পরিমাণ শক্তি পাওয়া যেতে পারে জানার পরে সবাই অবিশ্বাস্য বিধ্বংসী ক্ষমতার পারমাণবিক বোমা বানানোর কথা ভাবতে শুরু করে। তো সরকারের উচ্চ স্তরের প্রতিক্রিয়া ছিল মূলত, এটা তো মনে হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ, চলো শুরু করা যাক। তো এই শক্তিশালী নতুন বোমা বানাতে কতদিন লাগবে? আসলে তত্ত্বটা সহজ হলেও পদ্ধতিটা কিন্তু নয়। এমন অনেক সমস্যা রয়েছে যেগুলোর সমাধান আমরা এখনো জানি না। এমন অনেক প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর এখনো জানা নেই। আশা করি তোমার পরের রিপোর্টে কিছু একটা ভালো খবর পাবো। নাৎসিরা হাইজেনবার্গকে কাজ শুরু করার নির্দেশ দেয়। লিপজিগ, জার্মানি। হাইজেনবার্গও কাজে ঝাঁপিয়ে পড়ে। বিশ্বের সবচেয়ে বিখ্যাত পদার্থবিদ আইনস্টাইন প্রেসিডেন্ট রুজভেল্টকে একটা চিঠি লেখার আগে পর্যন্ত আমেরিকাতে এসব নিয়ে কাজকর্ম প্রায় শুরু হয়নি বললেই চলে। অ্যালবার্ট আইনস্টাইন ইতিহাসের গতিপথ ঘুরিয়ে দিয়েছিলেন। তিনি জার্মানির সেরা বিজ্ঞানীদের তৈরি এমন এক বিধ্বংসী অস্ত্রের কথা বলেন যা একটা আস্ত শহরকে এক মুহূর্তে মুছে দেওয়ার ক্ষমতা রাখে। ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট কথাটা গুরুত্ব দিয়েছিলেন। 1941 সালের অক্টোবর মাসে রুজভেল্ট এক গোপন পরিকল্পনা শুরু করেন। 1250 টন ইউরেনিয়াম আকরিক জাহাজে করে বেলজিয়াম কঙ্গো থেকে নিউ ইয়র্কে আনা হয়, যেখানে বিজ্ঞানীরা সেটার উপরে গবেষণা করার জন্য অপেক্ষা করছেন। এই প্রকল্পের নাম দেওয়া হয় ম্যানহাটন প্রজেক্ট। বার্কলে, ক্যালিফোর্নিয়া। আজকে অনেকের সঙ্গে দেখা হবে, ঘাবড়ে যেও না কিন্তু। এবার এই কাজে নেতৃত্ব দেওয়ার জন্য এক তারকা বিজ্ঞানীর প্রয়োজন ছিল। এই যে এসে গেছে। হ্যালো হ্যালো, 3 গ্লাস মলও দেবেন প্লিজ। ক্যালিফোর্নিয়া বার্কলে ইউনিভার্সিটির উচ্চ বেতনের অধ্যাপক হিসাবে রবার্ট ওপেনহাইমার শিক্ষা ব্যবস্থার সমস্ত সুবিধা ভোগ করতেন। কিন্তু ওপেনহাইমার তার এই নিশ্চিত জীবনের থেকেও আরো বড় কিছু করার স্বপ্ন দেখতেন। ওপেনহাইমার ছিলেন উচ্চাকাঙ্ক্ষী। তিনি সবার চোখে সত্যিকারের জিনিয়াস হয়ে উঠতে চাইতেন, মানে এমন একজন যে অনেক বড় কাজ করতে পারে, এবং ওপেনহাইমার সেটাই চাইতেন। তিনি সত্যি কিছু একটা করতে চাইতেন বিজ্ঞান এবং শিক্ষার জন্য। একটি চার্জড অ্যাটমিক অসিলেটরের ক্ষমতা যা তাত্ত্বিকভাবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে যুক্ত, তা একটা ইলেকট্রোম্যাগনেটিকের ক্ষেত্র তৈরিতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন তার পরিমাণ তুলে ধরে। আর্মি কর্নেল লেসলি গ্রোভস ম্যানহাটন প্রজেক্টে নেতৃত্ব দেওয়ার জন্য একজন বিজ্ঞানীকে খুঁজছেন। চ্যাপ্টার 19 এবং 20। থ্যাংক ইউ। ডক্টর লেসলি গ্রোভস, একটু সময় হবে আপনার? হ্যাঁ, বেশিরভাগ বৈজ্ঞানিক
বৈজ্ঞানিকের সাথেই গ্রোভসের ঠিক জমত না। গ্রোভস ছিলেন ভীষণ কর্কশ, আর এতজন তাত্ত্বিক পদার্থবিদকে তিনি সামলাবেন কি করে সেটা ভেবেই তার রাতে ঘুম আসতো না। তিনি তো আর সকলকে হুকুম করতে পারেন না। তাই এই প্রকল্পের সমস্ত দায়িত্ব দিয়ে সর্বোচ্চ পদে বসানোর জন্য গ্রোভস এমন একজন বৈজ্ঞানিককে খুঁজছিলেন যার কথা বাকিরা সকলে শুনবে। ডক্টর, যদি প্রেসিডেন্ট আপনার কাছে জানতে চান একটি পারমাণবিক বোমা বানানোর সবচেয়ে বড় 3টে চ্যালেঞ্জ কি, তাহলে আপনি কি বলবেন? বেশ, মিস্টার প্রেসিডেন্ট, প্রথমত কতটা ইউরেনিয়াম আকরিক দরকার হবে তা আমরা এখনো জানি না। তারপর সেগুলো কারখানায় বিশাল বড় মাত্রায় পরিশোধন করে আমাদের অত্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম বের করতে হবে। দ্বিতীয়ত, কি করে চেইন রিঅ্যাকশন ঘটাতে হয় সেটা জানতে হবে, তারপর সেটাকে নিয়ন্ত্রণ করা। একটি স্বনির্ভর চেইন রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের আরো গভীরে যেতে হবে। ওপেনহাইমার সেমিনারের থেকে জটিল কোনো কিছু কখনো পরিচালনা করেননি, কিন্তু সেদিনের ইন্টারভিউর পরে গ্রোভসের মনে হয়েছিল পারমাণবিক বোমা বানানোর জন্য কি করা দরকার ওপেনহাইমারের থেকে ভালো করে কেউ জানেন না। এবার রবার্ট জে ওপেনহাইমার বিংশ শতাব্দীর সবচেয়ে বড় এবং উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলোর মধ্যে একটার মূল দায়িত্ব গ্রহণ করলেন। কিন্তু তিনি ইতিমধ্যেই তাঁর প্রতিদ্বন্দ্বীর থেকে কয়েক বছর পিছিয়ে। ভার্নার হাইজেনবার্গের কাছে উপযুক্ত গবেষণাগার আর ইউরেনিয়ামের পাশাপাশি আছে নাৎসিদের হাতে পারমাণবিক বোমা তুলে দেওয়ার দৃঢ় সংকল্প। যখন আমেরিকা বিশ্বের অন্য প্রান্তে রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তখন রবার্ট ওপেনহাইমার পরমাণু ক্ষমতার মুক্তি ঘটিয়ে যুদ্ধ শেষ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জিনিয়াস।